বাবা মারা গিয়ে আমার অনেক ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হয়েছে? বাবা চাইছিল সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিবেন, রঞ্জুর জন্য কোনো কিছুই রাখবেন না, কিন্তু এখন তো সেসব সম্ভব না। রঞ্জু জানতো সম্পত্তির ব্যাপারে? না, বাবা শুধু আমায় বলেছিল। রঞ্জু হয়তো আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনেছিল। না, তখন আমরা গ্রামের বাড়ি ছিলাম। এসব কথা রঞ্জু শোনার কোনো উপায়ই নেই। পুলিশ কি বলছে আপনার বাবার ব্যাপারে? পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ কিছুই বলতে পারছে না। পুলিশরা অত সহজে খুনিকে ধরতে পারবে বলে মনে হয় না। ওদের নানা কাজ থাকে, একটা কেস নিয়ে পড়ে থাকার সময় কই তাদের। তুলি বলল, আমাকে ভুলে যাবেন না তো? না, কখনোই না। বাবার ব্যাপার সমাধান হয়ে গেলেই আমরা বিয়ে করে ফেলব। তনিমাকে ডিভোর্স দিয়ে দিব। মনে হয় না কোনো প্রকার ঝামেলা করবে। জানো তুলি, বাবা আমায় অনেক ভালোবাসতো। ফাহাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বাবার মৃত্যুর শোক সহ্য করতে পারছে না ফাহাদ। তুলি ফাহাদের দিকে ঝুঁকে কাঁধে হাত রাখে। তুলি সান্ত্বনা পেয়ে ফাহাদের দ্বিগুণ বেড়ে যায়। তুলি ফাহাদকে বলে, তোমার বাড়িতে থাকা এখন উচিত। এভাবে বাইরে থাকলে সকলে সন্দেহ করবে, তাছাড়া পুলিশও তোমার উপর নজর রাখবে। পুলিশ কেন নজর রাখতে যাবে? কোনো কারণ ছাড়াই সন্দেহের বসে। দেরি না করে বাড়িতে ফিরে যাও। তোমাকে কোথায় নামিয়ে দিব? এখানে নামিয়ে দিলেই হবে। সিএনজি করে বাড়ি ফিরে যাব। না, তা কি করে হয়? তুলি গাড়ি থেকে নেমে পড়ল। হাত নাড়িয়ে ফাহাদকে বিদায় জানায়। ফাহাদ শুকনো মুখ গাড়ি ঘুরিয়ে বাড়িতে রওনা দেয়। তুলির সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তনিমার সঙ্গ তার ভালো লাগছে না। বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবছি। বাবার খুনের ব্যাপারে কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পুলিশ তেমন কোনো গুরুত্বও দিচ্ছে না। রিপা মেয়েটা আসার পর থেকে আমার পিছনে পড়েই আছে। তাকেও এড়িয়ে যেতে পারছি না। মেয়েটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা বোঝার মতো বুদ্ধি আমার নেই। ভাইয়া ভাবি সংসারে ফাটল ধরেছে। ভাইয়া যাওয়ার পর থেকে ভাবির কান্না থামছেই না। তার বাবা মাও তাকে শান্ত করতে পারছে না। গ্রাম থেকে কাকাও ফুফু এসেছে। বাড়িতে ঢুকতে না ঢুকতে কান্না জুড়ে দিল। ভাই হারিয়ে গেছে এই কথা মানতেই পারছে না, অথচ বেঁচে থাকতে কখনো তেমন খাতির নজরে পড়েনি। মানুষ মরলে দুদিনের জন্য তার প্রতি ভালোবাসা বাড়ে, তারপর চিরতরে ভুলে যায়। মনে লাগলেও গায়ে লাগলো না। দুপুরে সাগর কাকার বাড়ি থেকে ভাত তরকারি দিয়ে গেল। মরা বাড়িতে নাকি রান্না করা হয় না। রাতের খাওয়ার সময় মনে পড়লো আগের দিন বাবাকে দেখেছিলাম, বাবা সোফায় বসেছিলেন, ভাবির দেওয়া পায়েসটুকু চেটেপুটে সাবর করেছিলেন। কথাগুলো মনে পড়তেই চোখ জ্বালা আরম্ভ করতে লাগলো। পানি আসবে বোধহয়। পরের দিন সকালে থানা থেকে কল এলো, বাবার রিপোর্ট আসতে দুপুর হয়ে যাবে। ইন্সপেক্টর বাদশার রিপোর্ট নিয়ে আমাদের বাড়িতে আসবে। সকলে বিকেল 3টে বাড়িতে থাকতে বলেছেন। সকলকে কথাটা জানিয়ে এলাম। শরীর ছেড়ে দিল। বিছানায় পিঠ এলিয়ে দিতে ঘুম চলে এলো। আজ আমি নিশ্চিন্ত, অনেক বেশি নিশ্চিন্ত। ঘুম ভাঙলো ভাবির ডাকে। 3টা বেজে গেছে। দারোগা বাবু চলে আসার সময় হয়েছে। 3টে থেকে বসার ঘরে সোফার কোণে বসে আছে। বাচ্চা বাবুর আসার নামগন্ধ নেই। লোকটার কি সময় জ্ঞানের অভাব নাকি? 4টা বাজতে 2 মিনিট বাকি, তখন ইন্সপেক্টর বাচ্চা বাবু আসলেন। একটু কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। কিছু মনে করবেন না। ভাইয়া ওনার কথা পছন্দ হলো না। কর্কশ গলায় বললেন, আপনারা পুলিশের লোকেরা মনে করেন আমাদের মতো সাধারণ মানুষের কোনো কাজ নেই, আমাদের সময় নষ্ট করলে কিচ্ছু হবে না। ফাহাদ সাহেব রেগে যাচ্ছেন কেন? তাছাড়া আপনার বাবার কবর হয়নি, এখনই কাজের চাপ থাকলে হবে? ভালো কথা মনে করিয়ে দিয়েছেন। বাবার লাশ কখন ফেরত দিবেন? আমাদের তো জানাজার ব্যবস্থা করতে হবে। কাল সকালে পেয়ে যাবেন। এই ধরেন 8টার মধ্যেই। অনেক কিছু তদন্ত হয় তো, বুঝতেই তো পারছেন। আচ্ছা, এই দুজনকে? ওনারা আমাদের কাকা আর ফুফু। ও আচ্ছা, কি নাম আপনাদের? জি, আমার নাম মিজান আর আমার বোনের নাম মনিরা। বাহ, আপনাদের ভাই বোন সবগুলোর নামে প্রথম অক্ষর ম দিয়ে শুরু। দারুণ ব্যাপার। ভাইয়ের সাথে সম্পর্ক কেমন? ভাই বোনের মধ্যে মনোমালিন্য হবে, এটাই স্বাভাবিক। তবে যাই হোক না কেন, রক্তের সম্পর্ক তো। আচ্ছা, শেষ কবে দেখা হয়েছে ওনার সাথে? দেখা হয়েছে তো তা বেশ কয়েকদিন হলো, এই মাস 2 গ্রামের বাড়িতে গেছিলেন, তখন ফাহাদও সঙ্গে ছিল। আচ্ছা, এরপর আর দেখা হয়নি? না, আমরা হচ্ছি কাজের মানুষ, শহরে বেড়ানোর সময় নেই। তা বটে। আপনার বোন কোনো কথা বলছে না কেন? কি আর কমু, ভাই হারাইছি, ভাষা খুঁজে পাইতেছি না। আচ্ছা ফাহাদ বাবু, গাড়ি করে কোথায় গিয়েছিলেন? আপনাকে কে বললো আমি কোথাও গিয়েছিলাম? পুলিশের কাছে সব খবর থাকে, বলুন না কোথায় ছিলেন। এত ইতস্ত করছেন কেন? কাজ ছিল। সমস্ত কাজের কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? না না, তা কখন বললাম? আসলে আপনার বাবার মৃত্যু হয়েছে দম বন্ধ হওয়ার জন্য। সে সোজাভাবে বলতে গেলে ওনাকে কেউ শ্বাসরোধ করে মেরেছেন। তবে ওনার রক্তে সামান্য পরিমাণ আর্সেনিক পাওয়া গেছে। বাবার মরার জন্য যথেষ্ট না হলেও মৃত্যুর কারণ হতে পারত। আপনার কথা বুঝতে পারলাম না। ইন্সপেক্টর বাচ্চা মুস্কি হাসির মাঝে অসংখ্য রহস্য লুকিয়ে আছে। রঞ্জু ভাবতে লাগলো, বাবাকে মারার পেছনে কার হাত থাকতে পারে? মার বিষে তো ওনার মৃত্যু হয়নি। ইন্সপেক্টর বললেন, রঞ্জু সাহেব কি ভাবছেন? না, কিছু না। আপনাদের তদন্ত কতদূর এগিয়েছে? হত্যার কারণ বুঝতে পারছি না, কারো কাছে শক্তপোক্ত উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না। মানে?
মানে কিছু না, আপনাদের সকলের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই, তারপর ব্যবস্থা নিব। ইন্সপেক্টর বাদশা সকলের সঙ্গে একে একে কথা শেষ করলেন। তারপর তিনি তার অফিসে চলে গেলেন। হাবু মিয়া পরের দিন সকালে মনির সাহেবের লাশ নিয়ে এলেন। বাড়িতে লোকজনের ভিড়, কেউ হাত উঁচু করে লাশের দিকে ইশারা করছেন। মহিলারা সুপারি পাতার বেড়ার আড়ালে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছেন। জোয়ান ছেলেরা বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে আনছে, কেউ কেউ কবর খুঁড়ছে। সব মিলিয়ে হুলস্থুল কাণ্ড। রঞ্জুর মাথা ধরেছে, সে ঘরে শুয়ে আছে। লাশ কবরে রাখার পরই ঘরে গেছে। হাবু মিয়া কবরের পাশে দাঁড়িয়ে এক নাগাড়ে কাঁদছেন, যেন তার পরম আত্মীয় মারা গেছে। ওনার কাজে ফাহাদ বেশ বিরক্ত হল। ফাহাদ বলল, হাবু মিয়া, বাবার কেসের কি সমাধান হলো? না, এখনো হয়নি। বাচ্চা সাহেব এ ব্যাপারে ভালো বলতে পারবেন। আপনারা কি করেছেন বুঝতে পারছি না। কতদিন হয়ে গেল, কোনো কিছুর হদিস পেলাম না। রাগ করো না বাবা, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। আমারও বাবা নেই। কথাগুলো বলে উনি হু হু করে কাঁদতে আরম্ভ করলেন। লোকটা বোধে বাবাকে খুব ভালোবাসতো। দুপুরে খাওয়ার পর হাবু মিয়া চলে গেলেন। কেসের সমাধান হলে আমাদের জানিয়ে দেওয়া হবে। কাকা ফুফুকে গ্রামে ফিরতে মানা করেছেন, ওনাদেরও প্রয়োজন পড়বে। পরের দিন সকাল থেকে জীবনযাত্রা স্বাভাবিক। দেখে বোঝার উপায় নেই এ বাড়িতে শোকের ছায়া এসেছে। ভাবির বাপের বাড়ি সবাই ফিরে গিয়েছেন। প্রয়োজন পড়লে খবর দিলে চলে আসবে। সকলে শান্ত থাকলেও ফাহাদের মনে শান্তি নেই। গত দুদিন ধরে তুলির খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল বন্ধ করে রেখেছে। বাড়ির ঠিকানা বদলে ফেলেছে। ওদের কি হলো, কোথায় চলে গেল, সেই চিন্তা ফাহাদের ঘুম হারাম হয়ে গেছে। পুলিশের কাছেও কিছু বলতে পারছে না। এতদিন ধরে বাবার মৃত্যুর কারণে রঞ্জু টিউশনিতে যেতে পারছে না। টিউশনিতে চলে এসেছে, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, পড়ানো শেষ হচ্ছে না। বাবার মৃত্যুর বেশ কদিন পড়াতে আসেনি, সেই জন্য আজ একটু বেশি করে পড়াতে হচ্ছে। কাল নাকি সিয়ামের পরীক্ষা, সব কিছু দেখিয়ে দিতে হবে। ওর মা এসে সব বলে গিয়েছে। কোথায় কোথায় সমস্যা হচ্ছে। তিনি খালি হাতে আসেননি, সাথে করে প্লেট ভর্তি নাস্তা সাজিয়ে নিয়ে এসেছেন। পড়ানো শেষ হতে বিকাল 5টা বেজে গেল। ওদের বাড়ি থেকে বেরিয়ে দেখলাম রিপা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বললাম, এ কি রিপা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানেই। এখানে আমার একটা বান্ধবী আসবে, তার জন্য দাঁড়িয়ে আছি। কোন বান্ধবী? ফেরদৌস আসবে, তার জন্য অপেক্ষা করছিলাম। রঞ্জু বলল, তাহলে আমি চলে যাই। রিপা বলল, না, একটু দাঁড়িয়ে যান, একা একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আপনি থাকলে ভালো লাগবে। রঞ্জু বলতে লাগলো, জানো রিপা, মনির চৌধুরী আমার নিজের বাবা না, উনি আমার মায়ের স্বামী। রিপা যেন আকাশ থেকে পড়ল, অবাক কণ্ঠে কি বলে চিৎকার দিল। প্রতি উত্তরে কিছু বলে মুস্কি হাসলাম। রিপা বলছে, সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি, তোমার কাছে মিথ্যা বলার প্রয়োজন নেই। তাহলে কে আপনার বাবা? ছিল একজন, অনেক দিন আগে একটা ছবি আছে আমার কাছে, বেশ পুরনো, সাদা কালো। ওই দিকটায় কেউ নেই, চলো দুজনে ওখানে বসে পড়ি। এর মাঝে রিপার বান্ধবী এসে তার সঙ্গে দেখা করে চলে গেল। রিপা আমার পেছন পেছন নদীর পাড়ে এলো, নদীর পেছন পেছন আমার পাশে এসে বসলো। তারপর আমরা ওখানে বসে কথা বলা শুরু করলাম। আমি বললাম, জানো রিপা, আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক। সকাল 8টায় স্কুলের উদ্দেশ্যে রওনা দিতেন, বাড়ি ফিরতেন সন্ধ্যার দিকে। মায়ের সঙ্গে থাকতাম আমি। মনির সাহেব প্রায় আমাদের বাড়িতে যেতেন। কোনো দিন পাকা কলা হাতে, কখনো কখনো কদবেল। মায়ের এইসব একদমই পছন্দ ছিল না। মাঝে মধ্যে ওনাকে আসতে নিষেধ করতেন। মায়ের কেন এত অসুবিধা হতো কিছুই বুঝতাম না। বরং উনি গেলে আমার বেশ খুশি লাগতো। মজার মজার খাবার নিয়ে আসতেন। কেন, উনি কি আপনাদের আত্মীয় ছিল? না, উনি ছিলেন আমার বাবার বন্ধু। সেবার গ্রামে অনেক বড় মেলা হচ্ছিল। আমি মায়ের সাথে বায়না ধরলাম মেলায় যাব। বাবা তখন স্কুলে ছিলেন। আমি আর মা মেলায় চলে গেলাম। তারপর স্কুল থেকে বাবা আমাদেরকে মেলা থেকে নিতে আসছিলেন। মা সবসময় বোরগায় নিকাবে মুখ ঢেকে রাখতেন। জীবনদশায় দ্বিতীয়বার মেলায় এসেছিলেন আমার জন্য। এই নিয়ে পরে অনেক বকাবকি শুনেছি। বেশ কিছু সময় মেলা ঘোরার পর মুষলধারে বৃষ্টি নামলো। সকলে এদিক ওদিক ছুটতে লাগলো। দোকানিরা নিজেদের জিনিসপত্র সামলাতে হিমশিম খাচ্ছে। বাবা আমাদেরকে নিয়ে মনির চৌধুরীর গুদামে আশ্রয় নিলেন। গুদাম ঘরটা ছিল মাঠের এক কোণায়। আমরা বাদে অন্যরাও ছিল। মনির চৌধুরী এগিয়ে এসে বলে, আরে মোতালেব মাস্টার যে হঠাৎ মেলায় যে কি মনে করে? আর বলিস না, ছেলেটা বায়না ধরেছিল, কি আর করব, তাই নিয়ে এসেছি। ভাবিকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, বসবি। ভাবি আসুন। বাবা মাকে তাড়া দিয়ে বলল ভেতরে গিয়ে বসতে। এখানে অনেক লোকের ভিড় জমে। মনির বাবার অনেক পুরনো বন্ধু, প্রাইমারি স্কুল থেকে একসাথে পড়েছে। মা ধীরে ধীরে পায়ে হেঁটে গুদামের ভেতরে গিয়ে বসলো। সঙ্গে আমিও গেলাম। মনির চৌধুরী আমাদের জন্য নোনতা বিস্কুট নিয়ে এলেন, সাথে এক গ্লাস পানি। খাবারগুলো দিয়ে উনি বাইরে চলে গেলেন। মায়ের বোধহয় তৃষ্ণা লেগেছিল, নিকাব সরিয়ে পানি খেলেন। দরজার ওপাশ থেকে কেউ একজন উকি মেরে মায়ের মুখ দেখলো। সেই থেকেই শুরু। এরপর থেকে প্রায় প্রতিদিন মনির চৌধুরী আমাদের বাড়িতে আসতেন। বাবা না থাকলে ঘন্টার পর ঘন্টা বসার ঘরে বসে বাবার জন্য অপেক্ষা করতেন। মা প্রচণ্ড বিরক্ত হতেন, কিন্তু মুখে কিছুই বলতেন না।
কখনো কখনো মুখের উপর বলে দিতেন বাবা না থাকলে উনি যেন না আসে, কিন্তু উনি মায়ের কথা আমলে নিতেন না, ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসতেন। এরপর একদিন বাবা মারা গেলেন। গ্রামের সকলে মনির চৌধুরীকে অনুরোধ করলো মাকে বিয়ে করার জন্য। মহিলা একা একা কোথায় যাবে, কি খাবে, ছোট্ট একটা ছেলেও আছে। মনির সাহেব খুশি মনে রাজি হয়ে গেল, তবে মা একটুও রাজি ছিল না, কিন্তু আমাদের হাতে কোনো উপায়ও ছিল না। সত্যি অসহায় ছিলাম তখন আমরা। এ কি, আপনি কাঁদছেন কেন? কোথায় কাঁদছি? চোখে পোকা পড়েছে। ও আচ্ছা, দুজনে মিলে কফি খেলে কেমন হয়? আজ না, অন্য কোনো দিন। তুমি বরং বাড়ি ফিরে যাও, আমার কিছু কাজ আছে। কথাগুলো বলে এক মুহূর্তে দেরি করলাম না, রিফাকে রেখে হাঁটা ধরলাম। গলা জড়িয়ে আসছে। রিফার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাই না। আজ অনেক কিছু বলে ফেলেছি। আমি জানি এই ব্যাপারে রিফা কাউকে কিচ্ছুই বলবে না, বরং আমার দুঃখে নিজেও কিছুটা কষ্ট পাবে। চলে আসার সময় পিছন ফিরে তাকালাম না, তাকালে হয়তো নজর আসতো। রিফা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। বাড়ি ফিরে দেখলাম ভাইয়া সোফায় বসে আছে, ফুফুর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। ফুফু ভীষণ চটে আছে। আমায় দেখে মুখ বাঁকিয়ে বলল, তোর জন্য নিজের ভাইপোর লগে ঝগড়াঝাটি করতে হয়। আমি বললাম, আমি আপনাকে ঝগড়া করতে বলিনি। তাছাড়া আমি তো বাড়িতেই ছিলাম না, মাত্র এসেছি। কি নিয়ে ঝগড়া হচ্ছে তাও জানা নেই। 10 ক্লাস লেখাপড়া করে নিজেকে অনেক বড় মানুষ ভেবে ফেলেছিস, তাই না? বড়দের মুখে মুখে তর্ক করছিস। তর্ক করছি না। ফুফু হাওমা করে কান্না জুড়ে দিল। ফুফু কান্না দেখে কাকা বেরিয়ে এলেন, হয়তো ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। কি হয়েছে রে মনিরা, ভর দুপুরে ঝগড়া করছিস কেন? এখন কি দুপুর আছে? ঝগড়া করি কপালের দোষে। কাকা কিছু না বলে বাইরের দিকে হাঁটা দিল, চোখে মুখে বিরক্ত, যেন এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছে। রঞ্জু ঘরে ফিরে এসেছে, তাকে কিছু খেতে দিতে হবে। দুপুরবেলা না খেয়ে বেরিয়েছিল। বেশ কিছু সময় ধরে রঞ্জুর মোবাইল বাজছে। রঞ্জু ছেলেটা বিছানার এক কোণে বালিশ কোলে নিয়ে ঘুমিয়ে আছে। রিংটোনের শব্দ তার কানে পৌঁছাচ্ছেন। ভাবির ডাকে আড়মোড়া ভেঙে উঠে বসলো। 53 বার কল এসেছে, তার মধ্যে 3 বার থানা থেকে, বাকিগুলো রিপার নাম্বার থেকে। মোবাইল হাতে নেওয়ার 25 সেকেন্ডের ভেতর আবার কল এলো। ইন্সপেক্টর বাদশা কল দিয়েছে। রঞ্জু সাহেব বলছেন, জি, আমরা আপনার বাবার খুনিকে ধরে ফেলেছি। কাল সকালে সবাই মিলে থানায় চলে আসবেন। আচ্ছা, সবাইকে বলবেন কিন্তু, কেউ যেন বাদ না পড়ে। খুনিরা ধরা পড়েছে এই কথা সবাইকে জানিয়ে দিন। ঠিক আছে। কল কেটে গেল। বসার ঘরে গিয়ে ছুটলাম, ভাইয়া বাবার খুনি ধরা পড়েছে। ভাইয়া লাফ দিয়ে উঠল, উত্তেজিত গলায় বলল, তোকে কে বলেছে? ইন্সপেক্টর বাদশা কল দিয়েছেন, উনিই বলেছেন কাল আমাদের সবাইকে থানায় যেতে বলেছে। ভাইয়া চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল, নরম গলায় বলল, বা আজকাল পুলিশও অনেক এগিয়ে গেছে, এত তাড়াতাড়ি খুনিকে ধরে ফেললো। তাছাড়া আমাদেরকে তো তেমন অসুবিধা পোহাতে হয়নি। হ্যাঁ, কাকে ধরেছে না কাকে ধরেছে কাল সকালেই জানা যাবে। এখন ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে না পারলে ঝামেলা হবে। হ্যাঁ, আমি শুয়ে পড়েছি। তুইও যাওয়ার সময় দরজা লাগিয়ে দিস। তনিমার মতো দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাস যেন। ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এলাম, ইচ্ছে করে দরজা লাগালাম না। লোকটা হাড়মশাই ভাবিকে ঠেস দিয়ে কথা বলে, অথচ এই ছেলে ভাবিকে বিয়ে করার জন্য পাগল ছিল। রাতে খাওয়া শেষ করে বিছানায় চলে এলাম। কাল থানায় যেতে হবে, না গেলে আমাকে দোষী বানিয়ে ফেলবে। 7-5 ভাবতে ভাবতে চোখ লেগে গেল। মোবাইল বাজছে। রাত বিরাতে কল আসলে বুকের ভেতর ধুক করে উঠে। এত রাতে কে কল করতে পারে? রিপা মেয়েটার কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই। রাত 3টের সময় কেউ কল করে? কল কেটে গেল। হাঁপ ছেড়ে বাঁচলাম। কথা বলতে ইচ্ছে করছে না। স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। মাঝপথে গিয়ে হতাশায় পরিণত হলো। বিরক্ত হয়ে কল রিসিভ করল। রিফার সঙ্গে কথা বলতে বলতে বললাম, রিফা, তুমি জানো আমার বাবা কিভাবে মারা গেছে? আমার বাবাকে বিষ খাই মেরে ফেলেছে এই মনির চৌধুরী। কিভাবে জানো? সেটা আস্তে আস্তে বিষ দিয়ে আমার বাবার শরীরে বিষ পাওয়া গেছে। সেটা আমি পরে জানতে পেরেছিলাম। তার জন্যই আমি মনির চৌধুরীকে আস্তে আস্তে মেরে ফেলতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমার বিষের কারণে মারা যাননি। বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রিপার সঙ্গে কথা বলে শেষ করে ফোনটা কেটে দিলাম। তারপর ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। সকাল থেকে হইচই লেগেছে। ভাবি তড়িঘড়ি করে সব কাজ শেষ করতে চাইছে। ফুফু সোফার কোণায় বসে ভাবিকে হুকুম করে চলেছে, যেন জীবনের শেষ যাত্রায় রওনা দিবে। এরপর কাউকে হুকুম করার সুযোগ পাবে না। চাচা মিয়া টেবিলে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে, উপভোগ করার মতো খাবার। ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা কোথায় বেরিয়ে গেছে। ভাবিকে কিছু বলে যায়নি। বেলা 10টা নাগাদ থানার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইয়া থাকলে গাড়ি করে যাওয়া যেত, কিন্তু সে লাপাত্তা। সবাইকে অটোরিকশা করে যেতে হলো। বাড়ি থেকে থানায় আসতে আধা ঘন্টা সময় লাগলো। বাচ্চা বাবু চেয়ারে বসে আছেন। ইন্সপেক্টর বাদশা চেয়ারে বসে আছেন হেলান দিয়ে। আমাদের দেখে উঠে আসলো। মিষ্টি গলায় বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। তা বেশ, হাবু মিয়া এদের বসার ব্যবস্থা করো। আপনার ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না যে? সে আসেনি? না ভাইয়া, সকালবেলা কোথায় যেন বেরিয়ে গেছে। কি এমন কাজ করেন উনি? যাই হোক, আপনারা বসেন, বিশ্রাম করুন। ভ্রু কুচকে ওনার দিকে তাকিয়ে রইলাম। লোকটার মাথায় কি সমস্যা আছে? এমনভাবে কথা বলছে যেন ওনার বাড়িতে বেড়াতে এসেছি। না, ঠিক আছে, আপনার ভাইকে প্রয়োজন ছিল। ওনার নাম্বারটা? ইন্সপেক্টর বাচ্চার কথা শেষ করতে পারলো না। ভাইয়া এসে থানায় ঢুকলো।
ব্যস্ত গলায় বলল, একটু কাজ ছিল, দেরি হওয়াতে দুঃখিত। সমস্যা নেই, খুব বেশি দেরি হয়নি। আচ্ছা, বাবার খুনি কি পাওয়া গেছে? কোথায় সে? কাজের কথা শুরু করি। হাবু মিয়া, মেয়েটিকে নিয়ে আসো। হাবু মিয়া থানার বাইরে চলে গেলেন। কয়েক মিনিট পর একজন মেয়েকে নিয়ে ফিরলেন। মেয়েটার গলায় ওড়না পেঁচানো, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল দেয়া, চোখে মুখে বিচ্ছন্নতার ছাপ। এই মেয়েটাকে কেউ চিনেন? না সূচক মাথা নাড়ালাম। ভাবিও আমার সঙ্গে তাল মেলালো। ফুফু আর কাকা দুজনের দিকে চাওয়াচাই করছে। ভাইয়া হতভম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। ফাহাদ সাহেব, আপনি ওনাকে চিনেন? হ্যাঁ, ও তুলি। ভাবি আর চোখে ভাইয়ার দিকে তাকালো, চোখ দুটো ছলছল করছে। সামান্য ব্যাপারে কান্নার কি আছে? ওনার সঙ্গে কি সম্পর্ক আপনার? জানি না, তবে ওকে বিয়ে করার স্বপ্ন দেখতাম। বেশ কিছুদিন হলো ওর সঙ্গে যোগাযোগ নেই, হারিয়ে গিয়েছিল। তাও ভালো, আপনি সত্যি স্বীকার করে নিলেন। অন্য কেউ কি চেনে? মনিরা সাহেবা, আপনি কি চিনেন ওনাকে? না, শহরের মেয়েকে আমি কিভাবে চিনব? আচ্ছা তুলি, তুমি কি এদেরকে চিনো? তুলি জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে তরল গলায় বলল, হ্যাঁ, যে রাতে মনির চৌধুরীকে খুন করতে গেছিলাম সেদিন ওনাদের সঙ্গে দেখা হয়েছিল। বয়স্ক দুজনের সঙ্গে চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকালাম। বাবার সঙ্গে এই মেয়ের কি সম্পর্ক? একে তো আগে পরে কখনো দেখিনি। ভাইয়া বা তুলিকে কেমন করে চেনেন? এখন কি বলবেন? ফুফু দাঁত বের করে হাসতে লাগলো। তাচ্ছিল্যে সুরে বলল, বয়স হচ্ছে, কাকে কোথায় দেখেছি ও তো কথাও কি মনে থাকে? তা বলছি না, কিন্তু আপনারা দুজনে খুনের রাতে এই শহরে ছিলেন। মিথ্যা বলেছিলেন কেন? ভয়ে বলেছি বাবা। গ্রামের মানুষ, এইসব ঝামেলায় জড়াতে চাইনি। সত্যি কথা বলুন। হ্যাঁ, ভাইয়ার সাথে দেখা করতে এসেছিলাম। ওর লাশ দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছি। মিথ্যা বলছেন, দয়া করে সত্যিটা বলুন। সত্যি কথা বলছি, একদম সত্যি বলছি। না, আপনারা মিথ্যা বলছেন। আমি না হয় সত্যিটা বলে দিই। কি বলেন আপনারা? কি সত্যি? রঞ্জু সাহেব অস্থির হবে না। তুলি, তুমি না হয় প্রথমে শুরু করো। তুলি একটা চেয়ার টেনে বসে পড়লো। টেবিলের উপর দিয়ে পানি গ্লাস নিয়ে ঠক ঠক করে পানি খেয়ে বলতে আরম্ভ করলো। সেদিন রাতে মনির সাহেবকে খুন করার জন্য ওনার বাড়িতে গেছিলাম। ওনাকে অনেক কষ্টে ওনার সন্ধান পেয়েছিলাম। বাড়িতে ঢোকার সময় দেখি ওনারা দুজন পা টিপে টিপে পালিয়ে যাচ্ছে। আমায় দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। ভীতু গলায় বলল, ভুলে অন্য বাড়িতে চলে গেছিলাম, পথ হারিয়ে ফেলেছি। আসলে গ্রামের মানুষ তো, শহরের রাস্তাঘাট চিনি না। ঠিক আছে, সমস্যা নেই। আমার কথা শুনে ওনারা ছুটে পালালো। দৌড়ে গিয়ে রিকশায় উঠলো। মনে হয় চুরি করতে এসেছিল। ওনাদের দিকে মন না দিয়ে নিজের কাজে মন দিলাম। পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খোলা ছিল। সময় নষ্ট না করে মনির সাহেবের ঘরে চলে গেলাম। ফাহাদের কাছ থেকে ওনার ঘরের লোকেশনটা আগেই জেনে রেখেছি। ঘরে গিয়ে দেখলাম উনি বিছানায় আছেন, নিঃশ্বাস চলছে না। প্রচণ্ড রাগ হতে শুরু করলো। টেবিলের উপর রাখা ছুরি দিয়ে ওনার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করতে লাগলাম। শরীর তখনও গরম, সদ্য মারা গেছে, ক্ষত থেকে রক্ত পড়ছে। কিছু পৈশাচিক আনন্দ উপভোগ করে ওখান থেকে পালিয়ে এলাম। বাড়ির কেউ কিচ্ছু জানতেও পারলো না। তাহলে বাবাকে কে মেরেছে? আপনার ফুফু আর কাকা। না, এসব মিথ্যা কথা। আমরা কাউকে মারিনি, আমাদের উপর দোষ চাপানো হচ্ছে। কাকা মিনতি করতে লাগলো। ফুফু দমে যায়নি, কর্কশ গলায় বলল, আপনাদের কাছে কি প্রমাণ আছে? বিনা কারণে এমন করছেন কেন? গ্রামে সহসর মানুষ পেয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছেন কেন আপনারা? ইন্সপেক্টর বাদশা মুচকি হাসলেন। ফুফুর দিকে এগিয়ে গিয়ে বলল, আপনাকে দেখে সহসরল মানুষ মনে হচ্ছে না, সেই জন্য আপনার উপর দোষ চাপাচ্ছি। তাছাড়া বিনা প্রমাণে দোষ চাপালেও তো আমাকে 14 শিকের ভাত খাওয়াবেন। ইন্সপেক্টর বাদশা হেয়ালি করবেন না, পরিষ্কার করে বলুন, তুলির সঙ্গে বাবার কি সম্পর্ক? বাবা তো তুলিকে চিনতেন না। ফুফু আর কাকা কেন বাবাকে খুন করেছেন? সব কিছু বলবো বলে আপনাদের এখানে ডেকেছি। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভাইয়া ডান দিকে মাথা কাত করে সম্মতি জানালো। ইন্সপেক্টর বাদশা এসব কথা কোথা থেকে জানলেন? সব কিছু অদ্ভুতভাবে এক জায়গায় করা হয়েছে। আস্তে সব কিছু পরিষ্কার করা হবে। 24-25 বছরের তরুণীর সঙ্গে 65 বছরের বিদ্যার এমন কি সম্পর্ক থাকতে পারে? রহস্যের জট খুলতে শুরু করেছে। ভয় হচ্ছে যদি ধরা পড়ে যায়। সেদিন ইন্সপেক্টর বাদশা বলেছিলেন বাবার শরীরে আর্সেনিক পাওয়া গেছে। হ্যাঁ, আর্সেনিক দিয়েই তো ওনাকে মারতে চেয়েছি, তবে তৃতীয়বারও সফল হতে পারিনি। তুলির মতো সাহসী হলে মন্দ হতো না। তুলি কাঠের চেয়ারটায় বসে দুহাত নিজের কপালে চেপে ধরে আছে, কারোর দিকে তাকাচ্ছে না। ভাইয়া করুণ চোখে তুলির দিকে তাকিয়ে আছে। ওনার চোখ দুটো ছলছল করছে। ভাবির চোখে পানি শুকিয়ে গেছে। সে এদিকে নজর দিচ্ছে না, আনমনে কিছু ভাবছেন। তুলি, সময় নষ্ট করো না। মনি চৌধুরীর সঙ্গে তোমার কি সম্পর্ক? উনি বাবার অনেক পুরনো বন্ধু। মা বাবার সঙ্গে গ্রামের পরিবেশে আমার শৈশব কেটেছে। বয়স যখন 12 বছর তখন বাবার অ্যাক্সিডেন্ট হয়। 2 পায়ের সাথে হারিয়ে ফেলেন চিরতরে হাঁটার ক্ষমতা। বাবার রোজগারে সংসার চলত। রোজগারের অন্য কেউ ছিল না। মা বাইরে কাজে হাত দিতেন না, ঘরের সব কিছু দেখাশোনা করতেন। তেমন কিছু জমানো ছিল না। যা একটু ছিল তা চাহিদার তুলনায় অনেক কম ছিল। বাবার চিকিৎসার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। কয়েক মাস পর সংসারের অভাব শুরু হয়।
এমন অভাবের সংসারে মনির চৌধুরীর আগমন ঘটে। বাবার এমন অবস্থা দেখে উনি ভীষণ কষ্ট পেলেন। পরামর্শ দিলেন কিছু টাকা ঋণ নিয়ে একটা মুদি দোকান চালু করতে। বাড়ির সামনে এমন সুন্দর ফাঁকা জায়গায় পড়ে রয়েছে, একদম পাথরের সঙ্গে। দোকান খুললে মন্দ হয় না, লাভের অংশ দিয়ে দিব্যি সবকিছু খরচ চালিয়ে নেওয়া যাবে। ভেঙে পড়া মানুষগুলো যেন আশার আলো দেখবে। বাবা কাঁদতে কাঁদতে মনির সাহেবের কাছে হাত চেপে ধরলেন। কিস্তিতে ঋণ দেয় এমন ব্যাংক থেকে লোন নেওয়া হলো। মনির চৌধুরী বলল, মালামালের চিন্তা করিস না, আমার নিজেরও তো কাঁচামালের ব্যবসা আছে, আমার গাড়ি করেই সবকিছু পৌঁছে দিব, তোরা বিক্রি করবি শুধু। আম্মা আর বাবা খুব খুশি হলেন, খুশির জোয়ার বইয়ে দিল। ছোট হাতে চেয়ার এনে ওনাকে বসতে দিলেন। কদিন বেশ ভালোই চলছিল। মনির সাহেব নগদ টাকার বিনিময়ে দোকানে মাল দিয়ে যেতেন। গ্রামে সেই সব জিনিস ভালোই বিক্রি হতো। এর কিছুদিন পর গ্রামে সরকারি অফিসার আসে। সরকারি অফিসার এসে আমাদের মালামাল চেক করেন। আমাদের মালামাল চেক করে মালামালের কিছু কিছু জিনিসে মেয়াদ উত্তীর্ণ, কিছু কিছু জিনিসের মেয়াদ থাকে না, আর কিছু কিছু খাবারে ভেজাল পাওয়া যায়। শেষে আমাদেরকে অনেক টাকা জরিমানা করেন। মায়ের তখন পাগল পাগল অবস্থা, ঘরে যা ছিল তাই দিয়ে জরিমানা পরিশোধ করেন। মা বাবাকে আর মনির চৌধুরীকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে উনি এমন ভাব করলেন যেন এইসবের কোনো কিছুই জানেন না। মনির চৌধুরী বলল, এসব মালামাল নাকি উনি দেননি, এসব মালামাল নাকি ওনার না। তখন মায়ের মাথার উপর ঋণের বোঝা, মা তখন পাগল পাড়ায় অবস্থা। জানি না, তাছাড়া বিনা পয়সায় কোনো মাল পাবে না। আর মনির চৌধুরী বলে দিল আর কোনো মাল উনি দিবেন না, নগদ টাকা ছাড়া আমাদের কোনো মাল আমরা দোকানে উঠাতে পারবো না। মনির সাহেব এমন কথা বলে তিনি চলে যান। তারপর হন হন করে বাড়ি থেকে বেরিয়ে যান। মা কান্নায় ভেঙে পড়েন। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি। মা কাঁদতে কাঁদতে আমার মাথায় হাত বুলিয়ে দেন। ভেজা গলায় বলেন, ওরে কখনো মাফ করিস না। এই ঘটনার 7 দিন পর মা আত্মহত্যা করেন। সেদিন মনির সাহেব বেরিয়ে যাওয়ার পর সমিতির লোক এসেছিল কিস্তির টাকা নিতে। মায়ের কাছে টাকা ছিল না বলে মাকে অনেক অপমান করেছে। মায়ের কিছু বলার ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ পানি ফেলছিলেন। শেষ পর্যন্ত ওনাদের হাতে পায়ে ধরে কয়েকদিনের সময় চেয়ে আনলেন। তারপর আবারও দুলু কাকাকে দিয়ে মনির কাকাকে খবর পাঠায়। মনির কাকা বাড়িতে আসে। মাথার উপর ঋণের বোঝা, দোকানে মাল নেই, যদি কিছু জিনিস ধারে দিতেন বিক্রি করে আপনার টাকা শোধ করতাম। জিনিসপত্র দেওয়া নেওয়া থাকবে, বাইরে দাঁড়িয়ে এসব কথা না বলাই ভালো। চল ভেতরে গিয়ে কথা বলি। তুলি মা বাইরে খেলা কর। এই কথা বলে মনির কাকা মাকে নিয়ে ভেতরে চলে গেলেন। উনি মাকে নিয়ে ঘরের ভেতর ঢুকে গেলেন। তাকিয়ে দেখলাম মনির সাহেব দরজার কড়া নাগাড়ছেন। দৌড়ে দরজার কাছে গেলাম, দরজা লাগালো। ঘরের ভেতর থেকে মায়ের গলা শোনা যাচ্ছে। সবকিছু এসব কি হচ্ছে না হচ্ছে আমি তখন কিছুই বুঝতাম না। মনির সাহেবের গলা শোনা গেল না। কয়েক মুহূর্ত পর ঘরের ভেতর থেকে গোঙ্গানির আওয়াজ আসলো। মায়ের গলা। দৌড়ে বাবার কাছে গেলাম, বাবাকে সব খুলে বললাম। বাবা শুনে শেষবারের মতো উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না, নিচে পড়ে গেল। রক্তে ঘর ভেসে যাচ্ছে। খাটের কোনায় লেগে মাথা ফেটে গেছে বাবার। 2 হাত চেপে ধরলাম। বাড়ি ভর্তি মানুষ, পুলিশের পোশাক পরা কয়েকজন লোক মায়ের লাশ নামাচ্ছেন। বাবার শরীরে সাদা কাপড়ে ঢাকা। লোকজন আমাকে অনেক কিছু বলাবলি করছে, তবে সেই সব আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বারান্দার কোনায় পাথরের মূর্তির মতো বসে আছি। সুখের সংসার শেষ, হাসি মুখের একটা পরিবার শেষ হয়ে গেল। তুলির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ধরা গলায় বলল, এরপর আর কি, মামার বাড়িতে বড় হয়েছে, আমার জীবনের কোনো মানে নেই, এখন শাস্তি হলেও কিছু যায় আসে না। এসব মিথ্যা কথা, বাবা এমন করতেই পারে না, কখনোই না। ভাইয়া চিৎকার করে বলে উঠল। তুলি হাসছে, তার ছেলের হাসি। ঠোঁটের উপর হাত চাপা দিয়ে রেখেছি, না হলে আমার হাসিটাও সবার নজর পড়ত। মিথ্যা অপবাদ দিয়ে আমার কি লাভ জানি না, তবে তুমি সত্যি বলছো না? একদমই না। তুমি তনিমা, তুমি কি এসব বিশ্বাস করছো? ভাবি কিছু বলল না। ইন্সপেক্টর বাদশা ভাইয়ার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিলেন। নরম গলায় বললেন, পানি খেয়ে শান্ত হয়ে বসুন, উত্তেজিত হবেন না। ভাইয়া গ্লাস ধরল না, কর্কশ গলায় বলল, আপনারা খুনিকে ধরতে না পেরে এসব নাটক করছেন। ইন্সপেক্টর বাদশা ভাইয়াকে কিছু না বলে আমার দিকে তাকালো। কাকাকে উদ্দেশ্য করে বলল, আপনি কেন নিজের ভাইকে মারতে গেলেন? আপনার কি ক্ষতি করেছিল? ভাইকে আমি মারিনি, মনিরা মেরেছে। না, আমি কিছুই করিনি। তুই মিথ্যা বলছিস। বেশ ভালো, হাবু মিয়া ওনাদের দুজনকে জেলের ভেতর নিয়ে যাও, যা বলার আদালতে গিয়ে বলবে। হাবু মিয়া কাকাকে ধরে জেলের ভেতর নিয়ে গেল। মহিলা পুলিশ এসে ফুফুর হাত ধরলো। ভাইয়াকে নিয়ে থানা থেকে বেরিয়ে এলাম। এখানের কাজ শেষ। কিছুদিন পর ইন্সপেক্টর বাদশা আবার আমাদেরকে খবর দিলেন। আমি ভাইয়া সহ সেখানে উপস্থিত হলাম। ফুপু নাকি নিজের মুখে সবকিছু স্বীকার করেছে। হ্যাঁ, তবে কিছু বলেনি। ওনার সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। ফুপুর কাছে গেলাম, গিয়ে সবকিছু জানতে চাইলাম। মিজান কাকা দাঁড়িয়ে আছে, ফুপুকে অন্য জায়গায় রাখা হয়েছে, দুজনে 2 কামরায়। কাকা ও ফাহাদ, কিছু বলবি? নিজের ভাইকে মারতে পারলে তোমাদের হাত কাঁপলো না? না রে বাবা, হাত কাঁপবে কেন? হাত কাঁপলে কি মারতে পারতাম নাকি? কেন মারলে বাবাকে? তোমাদের কি ক্ষতি করেছিল শুনবি? হ্যাঁ বল, আমাকে জানতে হবে। তোর বাপ
ভাই বোনদের মধ্যে সবার বড়। আব্বা মারা যাওয়ার পর উনি সবকিছু দেখাশোনা করতেন। সবকিছু ওনার মাতব্বরিতে হতো। একটা টাকা নিতে গেলেও হিসাব দিতে হতো। খুব ইচ্ছে ছিল পড়াশোনা করব, কিন্তু তোর বাপ আমাকে পড়তে দেয়নি। পড়াশোনা করতে গেলে শুধু টাকা নষ্ট হবে এটাই বলতো। আমি এইসব মাথা পেতে নিতাম। তোর বাবা আমাদের ঘর, আমরা যেখানে থাকতাম সেই সব কিছু তোর বাবা নিজের নামে করে নিয়েছিল। আমরা কতবার তোর বাবাকে বুঝিয়েছিলাম আমাদেরকে আমাদের ঘরের অংশ, বাকি আমাদের যা যা অংশ আছে সব কিছু আমাকে আর মনিরাকে বুঝিয়ে দিতে, কিন্তু তোর বাবা সেটা করলো না। আমি আর মনিরা গিয়েছিলাম তোর বাবার কাছে সেই কাগজটা লিখিয়ে নিতে, কিন্তু তোর বাবা আমাদের সাথে অনেক বড় অন্যায় করেছে, মনিরার গায়ে হাত তুলেছে। তখনই মনিরার সাথে তোর বাবার দস্তাদস্তি হয়। এক পর্যায়ে মনিরা তোর বাবাকে গলা চেপে ধরে, তারপরে তোর বাবা মারা যায়। কাকার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম, আর কিছুই বললাম না। ফুফুর কাছে গিয়েও সেম কথা শুনলাম। এতেই বোঝা যাচ্ছে আমার কাকা আর ফুফু মিলে আমার বাবাকে হত্যা করেছে। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন।